আপনারা জানেন যে আমাদের গত পরশুদিন আমাদের খোকন ভাই, ইনি তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিলেন, ইনি আমাদের দলে জয়েন করেছেন। সাথে সাথে প্রচুর মেম্বাররা যারা আছেন খোকন ভাইয়ের সাথে যোগাযোগ করছেন। আগামী দিনে আমরা খোকন ভাইয়ের নেতৃত্বে চৈতা পঞ্চায়েত কমিটির নেতৃত্বে আমরা আগামী দিনে আশা করছি এই চৈতা পঞ্চায়েত আমরা পরিচালনা করব এবং এই চৈতা পঞ্চায়েতের সমস্ত দুর্নীতি মুক্ত করব। চৈতা পঞ্চায়েতে কাটমানি মুক্ত করব, চৈতা পঞ্চায়েতে রাহাজানি মুক্ত করব, চৈতা পঞ্চায়েতের তোলাবাজি মুক্ত করব। এটা আমাদের অঙ্গীকার। চৈতা পঞ্চায়েতটা যেভাবে সাজিয়ে উঠছে, বিরোধী শূন্যভাবে যেভাবে সাজিয়ে উঠছে, দেখুন বিরোধী শূন্য দুই প্রকার হয়। তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য করেছিল প্রশাসনিক পাওয়ারে, মস্তানদের পাওয়ারে, বোম বন্দুক পিস্তলের সামনে রেখে তারা বিরোধী শূন্য করেছিল। আজকে চৈতা পঞ্চায়েত মানুষের ভালোবাসায় বিরোধী শূন্য হচ্ছে। কিন্তু পরিষ্কার ভাবে বলছি ভাই, এ ক্যাটাগরির চোর যারা আছে তাদের কিন্তু আমরা দলে নেব না। পরিষ্কার জিনিস বলছি, এ ক্যাটাগরির চিটিংবাজ যারা আছে, এ ক্যাটাগরির মোস্তান যারা আছে, যারা আমাদের ছেলেদেরকে 23 সালে মেরেছে, যারা আমাদের ছেলেদেরকে 24 সালে মেরেছে, যারা আমাদের ছেলেদেরকে 21 সালে ঘর ভেঙেছে, তাদের কিন্তু কোনো প্রশ্রয় দেব না। তাদের কিন্তু একটাই জায়গা শ্রীঘর, তাদের কিন্তু একটাই জায়গা জেল। জেল ছাড়া তাদের কোনো রাস্তা নেই। আগামী দিনে সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। সুতরাং আপনাদের বলবো ভাই, বসিরহাট উত্তর বিধানসভায় বিকল্প কিন্তু আইএসএফ ছাড়া নেই। যেভাবে পুরো বিধানসভা থেকে এখনো পর্যন্ত বুথ স্তরে কিছু কিছু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যেভাবে মানে গরম দেখানি করছেন, আপনাদেরকে বলছি, আপনাদের কিন্তু বিধানসভা স্তরের নেতারা আমার সঙ্গে যোগাযোগ করছে জয়েন করার জন্য। আপনারা এখনো বুথে বসে আইএসএফ করবি কেন, আইএসএফ করিস নে, বিজেপির দালাল। আপনারা বিজেপি এনে দিয়ে এখনো পর্যন্ত বলছেন যে আইএসএফ বিজেপির দালাল, আর আপনাদের নেতারা আমাদের সাথে যোগাযোগ করছে আমরা কবে দরজা খুলবো। দরজা খুললে কিন্তু হু হু করে তারা আমাদের দলেই জয়েন করবে, দ্বিতীয় কোনো অপশন নেই। সুতরাং এই ধরনের হিট মারামারি না করে, এই ধরনের গরম না দেখিয়ে শুধরে যান। আপনাদেরকে বসিরহাট উত্তর বিধানসভার মানুষকে ভাবানোর চেষ্টা করেছিলাম যে দেখুন, বসিরহাট উত্তর বিধানসভা থেকে আমার রায়ন ভাই বলছিলেন যে এর আগে আমরা 14 সালে যিনি বিধায়ক এখানে এমপি হয়েছিলেন, তিনি পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তির কামনা করি। অ্যাডভোকেট ইদ্রিস আলী মহাশয়, আমরা তখনও বলেছিলাম যে একজন বাইরে থেকে ব্যক্তিকে এখানে প্রার্থী করা হচ্ছে, আমাদের সুবিধা অসুবিধা, আমাদের কষ্টের কথা কিন্তু তিনি বুঝবেন না। তারপরে 19 সালে এসে আমরা দেখলাম একজন নায়িকাকে, টলিউডের নায়িকাকে এখানে প্রার্থী করলো। আমরা তখনও ভাবানোর চেষ্টা করেছিলাম, আমরা তখন আইএসএফ পার্টি জন্ম না নিলেও আমরা কিন্তু তখন যেটা ন্যায় বলতাম, যেটা অন্যায় বলতাম। আমরা তখন একটা সংগঠনের মাধ্যমে এই তৃণমূল কংগ্রেসের এই অন্যায়গুলোকে আমরা প্রতিবাদ করতাম। আমরা বলেছিলাম যে একজন নায়িকা দিয়ে কোনোদিন এলাকার উন্নয়ন হতে পারে না। বসিরহাটের মানুষকে ঠকানো হচ্ছে। আপনি বুকে হাত দিয়ে বলুন, 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি সেই নায়িকাকে কোনোদিন চোখে দেখতে পেয়েছিলেন কিনা? আপনার এই লোকসভার মধ্যে লোকসভার যে উন্নয়নের ফান্ড বসিরহাট উত্তর বিধানসভার মানুষ কিন্তু পায়নি। লোকসভার উন্নয়নের ফান্ড এই তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু ভাগ করে খেয়েছেন। আমরা 26 সালে ইলেকশনে এসে আবার বলার চেষ্টা করলাম, আমরা 21 সালে রাজনীতিতে পদার্পণ করলাম, 21 সালে বিধানসভা ইলেকশন লড়েছি। আমরা লড়ার পরে 26 সালে এসে আমরা আবার ভাবানোর চেষ্টা করলাম যে বসিরহাট উত্তর বিধানসভার মানুষের সাথে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতারণা করছেন। বসিরহাট উত্তর বিধানসভা যাকে প্রার্থী করা হয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশে, তিনি কিন্তু শুধুমাত্র ভাড়াটিয়া টিম হিসেবে খেলতে এসছেন। তিনি ব্যবসায় ইনভেস্ট করেছেন। জানে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় ব্যবসার যদি কোনো ব্যবসায়ী যদি থাকে, তিনি হলেন কালীঘাটের সেই ভাইপো। পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী
আর তার ব্যবসার সূত্র হলো তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসে উত্তরপ্রদেশ থেকে একজন প্রার্থী এনে তাকে ইনভেস্ট করালেন যে আপনি আমার দলকে ইনভেস্ট করুন, 20 কোটি টাকা খরচ করুন, আপনি 5 বছর এখান থেকে 200 কোটি টাকা আয় করে বাড়ি যাবেন। আমরা এইটাই বোঝাতে চাইছিলাম যে আমরা আপনাদের কষ্ট একজন উত্তরপ্রদেশের মানুষ বুঝবে না, আমাদের বসিরহাটের মানুষের কষ্ট, বসিরহাটের মানুষের দুঃখ একজন উত্তরপ্রদেশের মানুষ বুঝবে না। আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে একটাবার বাইরের কোন প্রার্থীকে না জিতিয়ে আমি আপনাদের ঘরের ছেলে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শে আমরা এখানে প্রার্থী হয়েছি, আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভোটটা আমাদের দিয়ে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আপনারা বিধানসভায় পাঠান। কারণ আমরা বিগত দিনে দেখেছি 5 বছর ধরে নওশাদ সিদ্দিকী একা বিধানসভায় যেভাবে নেতৃত্ব দিয়েছেন, বিধানসভায় একা যেভাবে আন্দোলন করেছেন, বিজেপির 77টা বিধায়ক থাকলেও তৃণমূল কংগ্রেস বিজেপির 77টা বিধায়ক নিয়ে একবারের জন্য ভাবেননি। শুধুমাত্র ভেবেছেন যে নওশাদ সিদ্দিকীকে কিভাবে হারাতে হবে, নওশাদ সিদ্দিকীকে কিভাবে বিধানসভা থেকে বিতাড়িত করতে হবে। একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মধ্যে ঢুকেছিল, আর ভাইপো চাইছিল যে নওশাদ সিদ্দিকী একা যেভাবে লড়াই দিচ্ছে আগামী দিনে ভাইপোর সিটটা থাকবে না, ভাইপোর সিটটা না থাকলে নওশাদ সিদ্দিকী সেই সিটটা দখল করবে। সেই জন্য ভাইপো দিনের বেলা স্বপ্ন দেখে নওশাদ সিদ্দিকীর, রাত্রির বেলা সবার আগেও স্বপ্ন দেখে সই নওশাদ সিদ্দিকীকে কিভাবে হারাতে হবে। 26 সালে ইলেকশনে আমরা দেখলাম বিজেপির 77টা বিধায়ক থাকার পরেও উত্তরবঙ্গে কোনো প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস করলেন না। উত্তরবঙ্গে কোনো প্রোগ্রাম না করে যত প্রোগ্রাম এই দক্ষিণবঙ্গে করলেন আর যত প্রোগ্রাম বসিরহাটে করলেন, যে জায়গাগুলো আইএসএফ এর সম্ভাব্য জেতা সিট ছিল সেই জায়গাগুলো মাননীয় এসে প্রোগ্রাম করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো যিনি আছেন তিনি এসে প্রোগ্রাম করলেন। কারণ তাদের টার্গেট ছিল আইএসএফ কে জিততে দিলে হবে না, আইএসএফ যদি জেতে আমাদের কুলের কথা, আমাদের বিধানসভার কথা, আমাদের চুরির কথা নওশাদ সিদ্দিকী যেভাবে একা বলছে, নওশাদ সিদ্দিকীর সাথে যদি 10টা যায় তারাও এসে তাদের বিধানসভায় এসে বলবে। সেই জন্য ভাঙনের মতো জায়গায় একজন নটোরিয়াস ক্রিমিনালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হলো। প্রার্থী করার পরে তারা সেখানে হারানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন যেভাবে হোক নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। নওশাদ সিদ্দিকীকে হারাতে গিয়ে পুরো সাম্রাজ্যটা ভেঙে চুরমার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবার দরকার ছিল যে নওশাদের পিছনে না লেগে, নওশাদ সিদ্দিকীকে হারানোর স্বপ্ন না দেখে যিনি ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছেন যে বিজেপি, সেই বিজেপিকে আটকানোর চেষ্টা করা দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝতে পারছেন যে আমরা নওশাদ সিদ্দিকীর হারানোর স্বপ্ন থেকে কতটা ভুল করেছি। আজকে নিজের গতি নেই, নিজে রাস্তায় বেরোতে পারছেন না। যে ভাইপো আমরা কয়েকদিন আগে দেখলাম, আজ থেকে 2 মাস আগে ওই ভাইপো যদি রাস্তায় বেরোতো 2000 পুলিশ গার্ড দিত। একজন এমপি, পুরো পৃথিবীর মধ্যে আপনারা হয়তো জানা নেই, পুরো পৃথিবীর মধ্যে এরকম কোন রাজনৈতিক লিডার নেই, একজন শুধুমাত্র লোকসভা সদস্য তার পিছনে 2000 পুলিশ